একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতা মারছে তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। বাংলাদেশের রাজনীতির মাঠে এখন এক অদ্ভুত, অদৃশ্য এবং চরম উত্তেজনাকর স্নায়ুযুদ্ধ চলছে। একদিকে রয়েছে বহু বছরের পুরনো শেকড় গেঁড়ে বসা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর আধিপত্য, আর ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে আছে জুলাই বিপ্লবে রক্ত ভেজা মাটি ফুঁড়ে বেরিয়ে আসা এক অপ্রতিরোধ্য তারুণ্যের শক্তি। পুরনোরা যে কোনো মূল্যে চায় তাদের রাজনৈতিক জমিদারি আর ক্ষমতার একচেটিয়া নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে। অন্যদিকে নতুনরা চাইছে রাজনীতির প্রচলিত নোংরা ব্যাকরণটাই একেবারে শেকড় থেকে বদলে দিতে। এই দুই সম্পূর্ণ বিপরীতমুখী শক্তি যখন রাজপথে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়, তখন তার ফলাফল ঠিক কতটা ভয়াবহ, কতটা নির্মম হতে পারে তার এক জ্বলন্ত ও বীভৎস প্রমাণ সম্প্রতি দেখল হবিগঞ্জবাসী। টার্গেট করা হয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমকে। কিন্তু কেন? হঠাৎ কি এমন হলো? কারা এত ভয় পাচ্ছে এই তরুণদের উত্থানকে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই হামলার পর খোদ বিএনপির হাইকমান্ড, বিশেষ করে দলের চেয়ারম্যান তারেক রহমান কেন নিজের দলের তৃণমূল নেতাদের উপরই এমন অভাবনীয় ক্ষোভে ফেটে পড়লেন? চলুন রাজনীতির এই জটিল দাবা খেলার পর্দার পেছনের আসল হিসাব নিকাশটা একটু সহজ করে মিলিয়ে দেখা যাক। দিনটা ছিল মঙ্গলবার। জাতীয় নাগরিক পার্টির পূর্ব নির্ধারিত জুলাই জাগরণ পদযাত্রা কর্মসূচি ঘিরে পুরো হবিগঞ্জে তখন একটা উৎসব আর আশার আমেজ বিরাজ করছিল। সকালের দিকে আজমিরগঞ্জ উপজেলা সদরে তাদের যে সমাবেশটা অনুষ্ঠিত হলো, সেখানে বিন্দুমাত্র কোনো বিশৃঙ্খলা ছিল না। একেবারে শান্ত, উৎসব মুখর আর পরিচ্ছন্ন একটা পরিবেশ। সেখানে উপস্থিত হাজার হাজার সাধারণ মানুষের চোখের ভাষাই ছিল এক নতুন রাজনীতি দেখার স্বপ্ন। এরপর বেলা গড়িয়ে বিকেল ঠিক 4:30 বাজতেই সেই বিশাল জনস্রোত আছড়ে পড়ে জেলা শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে। সেখানেও কোনো হুড়োহুড়ি নেই, কোনো পেশি শক্তির মহড়া নেই। হাজার হাজার সাধারণ মানুষ, যাদের অনেকেই হয়তো জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দলের মিছিলে যায়নি, তারা শুধু এই তরুণ বিপ্লবীদের এক নজর দেখতে আর তাদের নতুন দিনের রূপরেখা শুনতে স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়েছিল। আর ঠিক এখানেই এই অভূতপূর্ব জনসমর্থন দেখেই বুকে কাঁপন ধরে যায় স্থানীয় পুরনো রাজনৈতিক দলগুলোর সিন্ডিকেটদের। টাউন হলের সেই সুন্দর, সুশৃঙ্খল আর সফল সমাবেশ শেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা যখন সার্কিট হাউসের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন ঘড়ির কাঁটা আর চারপাশের পরিস্থিতির চিত্র দুটোই নিমেষে বদলে গেল। সদর হাসপাতাল এলাকায় তাদের গাড়িগুলো পৌঁছানো মাত্রই কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো এক নারকীয় তাণ্ডব। যেন আগে থেকে সেখানে ওঁত পেতেছিল একদল ভাড়াটে ও পেশাদার হামলাকারী। তাদের মুখে কোনো রাজনৈতিক স্লোগান ছিল না, হাতে কোনো ব্যানার ছিল না। স্রেফ নির্দিষ্ট নেতাদের টার্গেট করে ঝাঁপিয়ে পড়ে তারা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এক ভয়ানক রূপ নেয়। হামলাকারীরা এতটাই বেপরোয়া আর হিংস্র ছিল যে তারা মিডিয়ার গাড়ি থেকে শুরু করে পাটোয়ারির নিজস্ব গাড়ি ভেঙে একেবারে চুরমার করে দেয়। এমনকি গাড়ির উপর উঠে রড দিয়ে এলো পাতারি পিটিয়ে এক ভয় রাজত্ব কায়েম করে। পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এবং নিজেদের প্রাণ বাঁচাতে এনসিপির নেতারা বাধ্য হয়ে দৌড়ে গিয়ে সোনালী ব্যাংকের একটি শাখার ভেতরে আশ্রয় নেন। কিন্তু সেখানেও তাদের রেহাই মেলেনি। আক্রমণকারীরা চারদিক থেকে ব্যাংকটি ঘিরে ফেলে এবং বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যেন কোনো বলিউড বা হলিউডের গ্যাংস্টার সিনেমার অ্যাকশন দৃশ্য সরাসরি মঞ্চস্থ হচ্ছে খোদ হবিগঞ্জের রাস্তায়। তবে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে আশ্চর্যের এবং রহস্যজনক বিষয় হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। যখন এই নারকীয় তাণ্ডব চলছে, তখন পুলিশ একেবারে কাছেই উপস্থিত ছিল, কিন্তু তারা কোনো অ্যাকশনে না গিয়ে সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিল। তাদের সামনেই একের পর এক গাড়ি ভাঙচুর হচ্ছে, তরুণদের পেটানো হচ্ছে, অথচ পুলিশ যেন একেবারে কাঠের পুতুল হয়ে সবকিছু দেখছিল। পুলিশের এই অদ্ভুত নীরবতা কিন্তু রাজনীতির মাঠে অনেক বড় এবং গভীর কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। কার ইশারায় তারা সেদিন হাত গুটিয়েছিল? এই বর্বরচিত ও অতর্কিত হামলায় জাতীয় নাগরিক পার্টির অন্তত 20 জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন। রডের নির্মম আঘাতে কারো হাত ভেঙে গেছে, কারো মাথায় পড়েছে গভীর কোপ। এমনকি একজনের চোখে এমনভাবে আঘাত করা হয়েছে যে চিকিৎসকরা তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু নিষ্ঠুরতার এখানেই শেষ নয়।
আহত ওই রক্তাক্ত মানুষগুলোকে যখন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, তখন আরেক দফা চরম অমানবিকতার সাক্ষী হয় পুরো দেশ। সদর হাসপাতালের গেটেই দ্বিতীয় দফায় তাদের উপর হামলা চালানো হয়। যারা মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিতে এসেছে তাদের উপর এমন আক্রমণ কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। এটা কেবল পলিটিক্যাল গেম বা নোংরা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সম্ভব। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিকল্পিত হামলাটা আসলে করলো কারা? জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল সরাসরি আঙুল তুলেছেন স্থানীয় ছাত্রদলের দিকে। তার স্পষ্ট দাবি, আড়ালে আবডালে বসে স্থানীয় ছাত্রদল নেতারাই এই হামলার মাস্টার প্ল্যান সাজিয়েছে এবং বাস্তবায়ন করেছে। তবে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে উল্টো এক অদ্ভুত দাবি করে বসেন। তার দাবি, সাধারণ মানুষ নাকি ক্ষুব্ধ হয়ে এই হামলা করেছে এবং যদি শহরের পরিবেশ কেউ উত্তপ্ত করতে চায় তবে তার দায়ভার এনসিপিকেই নিতে হবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা শাহ রাজীবের এই বক্তব্যকে একেবারে হাস্যকর এবং চতুরতা বলে উড়িয়ে দিচ্ছেন। আর ঠিক এই স্পর্শকাতর জায়গাতে দৃশ্যপটে আসে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম। হবিগঞ্জের এই ন্যাক্কারজনক ঘটনার খবর তার কাছে পৌঁছানো মাত্রই তিনি চরম অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অনেকেই হয়তো অবাক হয়ে ভাবতে পারেন, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর হামলায় নিজের দলের ছেলেদের তিনি কেন শাস্তি দেবেন? এর পেছনে রয়েছে এক অত্যন্ত গভীর সূক্ষ্ম রাজনৈতিক হিসাব। তিনি খুব ভালো করেই জানেন এবং দেখেছেন 2024 সালে শেখ হাসিনার মতো এক মহাশক্তিশালী লৌহ মানবীকে 15 বছরের ক্ষমতার মসনদে ছেড়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল এই তরুণ রায়। তারেক রহমান খুব পরিষ্কারভাবেই বুঝতে পারছেন, এই তরুণ প্রজন্ম এবং তাদের আইডলদের গায়ে হাত পড়লে সাধারণ মানুষের মনে যে বিশাল ক্ষোভের আগুন জ্বলে উঠবে তা সামাল দেওয়ার ক্ষমতা বর্তমান কোনো রাজনৈতিক দলেরই নেই। তাই তিনি কোনোভাবেই চান না স্থানীয় কিছু অপরিণামীদর্শী, ক্ষমতালোভী আর হঠকারী নেতাদের বোকামির কারণেই বিএনপির মতো একটি বৃহৎ দল নতুন প্রজন্মের কাছে খলনায়কে পরিণত হোক। তরুণদের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করার যে কি ভয়াবহ পরিণতি হতে পারে তা গত জুলাই মাসেই পুরো বিশ্ব দেখেছে। বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই কঠোর অবস্থান আসলে তার নিজের দলের জন্যই এক বিশাল সেফটি নেট বা রক্ষা কবচ। তিনি স্থানীয় নেতাদের অত্যন্ত কড়া ভাষায় এই বার্তাই দিচ্ছেন যে পেশি শক্তি দেখিয়ে বা তরুণদের ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চিরতরে শেষ হয়ে গেছে। এখন আর পুরনো কায়দায় গায়ে জোরে বা লাঠিয়াল বাহিনী দিয়ে রাজনৈতিক মাঠ দখল করা যাবে না। যদি কেউ সেই পুরনো ধারায় ফিরে যাওয়ার চেষ্টা করে তবে তার পরিণতি হবে ভয়াবহ এবং দল তার দায়ভার কোনোভাবেই নেবে না। বাংলাদেশের রাজনীতির আকাশে এখন এক বিশাল পালা বদলের মেঘ। পুরনোরা চাইছে যে কোনো উপায়ে মাটি কামড়ে পড়ে থাকতে, আর নতুনরা চাইছে সব পুরনো জঞ্জাল সাফ করে এক নতুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে। এই মতাদর্শগত আর ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে হবিগঞ্জের ঘটনা এটা অন্তত দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে যে তারুণ্যের এই অপ্রতিরোধ্য জোয়ারকে লাঠি আর রড দিয়ে থামানো আর কখনোই সম্ভব নয়। আজকের মতো রাজনৈতিক বিশ্লেষণ এখানেই শেষ করছি। রাজনীতির এমন আরও সব জটিল সমীকরণ, অন্দরমহলের খবর আর পেছনের গল্প সহজভাবে বিশ্লেষণধর্মী আঙ্গিকে বুঝতে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।